ভিডিওর শুরুতেই আমি আপনাদেরকে একটা চ্যালেঞ্জ দিতে চাই যে এই ভিডিওটা আপনারা পুরো শেষ পর্যন্ত দেখবেন, কারণ ইন্টারনেটে আমরা বেশিরভাগ সময় আসি একটু সময়টা কাটানোর জন্যে। কিন্তু যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন তাহলে আমি আমার জীবনের ম্যাক্সিমাম জিনিস পড়ালেখা রিলেটেড ইউটিউব থেকেই শিখেছি। এই যে ম্যাথগুলো দেখেন আমি এখানে সলভ করার চেষ্টা করি, এটাও ইউটিউব থেকেই শেখা। এবং আমার ইঞ্জিনিয়ারিংয়ের 80 to 90% কন্টেন্ট যদি ইন্টারনেটে অ্যাভেলেবল থাকতো তাহলে আমি সেটা ইন্টারনেট থেকেই পড়ার চেষ্টা করতাম। তো আপনাদের কাছে আজকের যে চ্যালেঞ্জ সেটা হচ্ছে এই ভিডিওটা আপনারা পুরোটা দেখবেন, এবং আজকের ভিডিওতে আমি মিশ্রণ সম্পর্কিত আরেকটি ভিডিও তৈরি করতে যাচ্ছি। এর আগে 5-6টা ভিডিও অলরেডি মিশ্রণের উপর করা হয়ে গিয়েছে, তো আপনারা যদি না দেখে থাকেন তাহলে সেগুলো অবশ্যই দেখে নিন। তো এই ভিডিওটা একটু লম্বা হবে, মিনিমাম 35 থেকে 36 মিনিটে। তো ভিডিও শেষে আবার আপনাদের সাথে দেখা হবে। এটা হচ্ছে ফ্রেশ ফ্রুট আর ড্রাই ফ্রুট রিলেটেড ম্যাথ। যদিও আমি আমার পার্সেন্টেজ রিলেটেড ভিডিওতে এই টপিকটা ভালোভাবে বোঝানোর চেষ্টা করেছি, তারপরও আমি এটা নিয়ে একটু আলাপ আলোচনা করতে চাই। ওইখানে আমি আসলে রেশিও মেথড দিয়ে করেছিলাম। এখানে আমি আপনাদেরকে দেখাবো যে বেসিক মেথডটা রেশিও মেথড থেকে বেশি ইজি। তো এই ধরনের প্রবলেমটা আপনি বেসিক মেথড থেকে করতে পারেন। তো আগে আমি আমার রেশিও মেথডটা দেখাই, তাহলে আপনাদেরকে বুঝতে সুবিধা হবে যে বেসিক মেথডটা কেন রেশিও মেথড থেকে বেশি ভালো। তো এখানে বলতেছে যে ফ্রেশ ফ্রুট কন্টেন্স 80% ওয়াটার অ্যান্ড ড্রাই ফ্রুট কন্টেন্স 15% ওয়াটার। আর এখানে বলতেছে হাউ মেনি কেজি অফ ড্রাই ফ্রুট ক্যান বি অবটেন ফ্রম 68 কেজি ফ্রেশ ফ্রুট। তার মানে 68 কেজি আমার ফ্রেশ ফ্রুট থেকে কতটুকু আমি ড্রাই ফ্রুট পাবো, এখানে সেটাই জানতে চাচ্ছে। আর ফ্রেশ ফ্রুটের মধ্যে আমার ওয়াটারের পরিমাণ হচ্ছে 80%, আর ড্রাই ফ্রুটের মধ্যে আমার ওয়াটারের পরিমাণ হচ্ছে 15%। তো রেশিও মেথড থেকে যদি আমরা এটা করতে চাই তাহলে আমি এখানে লিখতে পারি যে ফ্রেশ ফ্রুট এর মধ্যে আমার ওয়াটার আর পাল্প এই দুটার রেশিও কত, 80:20। 20 দিয়ে যদি এটাকে কাটাকাটি করি তাহলে আমরা পাই 4:1। তাহলে আমি এখানে লিখি 4:1। এখন ড্রাইয়ের ব্যাপারে যদি আমরা দেখি তাহলে ড্রাইয়ের মধ্যে ওয়াটার হচ্ছে আমার 15%, তাহলে আমার পাল্প হবে 85%, কারণ দুটা মিলে 100% ফর্ম করবে। এটাকে যদি 5 দিয়ে কাটাকাটি দিই তাহলে 3×5 = 15 আর 5×7 = 85। তাহলে এখানে যে আমরা রেশিও পাচ্ছি সেটা হচ্ছে 3:17। এখন এখানে একটা জিনিস শুধু আমাদেরকে বোঝা লাগবে যে যখন আমার ফ্রেশ ছিল তখন পাল্পের পরিমাণ, আর যখন ড্রাই হয়ে গেছে তখন পাল্পের পরিমাণ, এ দুটো সেম থাকবে। তো আমাকে এই যে 1কে 17 সমান করতে হবে, এই জন্য আমি এটাকে 17 দ্বারা গুণ দিব। তাহলে আমরা পাবো 4×17 = 68:17। আর এখানে এই রেশিওটা যেরকম ছিল সেরকমই থাকবে, সেটা হচ্ছে 3:17। এখন বলতেছে 68 কেজি ফ্রেশ ফ্রুট থেকে আমরা কতটুকু ড্রাই ফ্রুট পাবো। তাহলে এখানে যদি আমরা টোটাল পরিমাণটা দেখি তাহলে টোটাল পরিমাণটা আমার হচ্ছে 68 আর 17 85 কেজি। তাহলে এই 85 হবে will be equivalent to 68 কেজি। 1 will be equivalent to 68 divided by 85। আর এই 17×3=20, এটাই আমরা আসলে পাচ্ছি 85 থেকে। তাহলে 20 will be equivalent to 68 divided by 85 into 20। এখন এখানে যদি আমরা কাটাকাটি করি তাহলে 17 দিয়ে এটাকে কাটলে আমরা পাবো 4, আর 17 দিয়ে এটাকে কাটলে আমরা পাবো 5, 5 দিয়ে 20কে কাটলে 4, তাহলে 4×4 = 16 অথবা 16 কেজি। এখন যদি আমরা আমাদের বেসিক নিয়ে আলাপ আলোচনা করি যে বেসিক মেথডে আমরা কিভাবে এই প্রবলেমটা সলভ করব, তাহলে বেসিকে আমার ফ্রেশ ফ্রুটের কোয়ান্টিটি দেয়া ছিল 68 কেজি, আর 68 কেজির মধ্যে আমার ওয়াটার ছিল 80% আর পাল্প ছিল 20%। তাহলে আমি এখান থেকে যদি পাল্পের পরিমাণটা বের করতে চাই তাহলে পাল্পের পরিমাণ হবে 68 × 20%। তাহলে এটাকে এইভাবেই রেখে দিই। আর ড্রাই ফ্রুট আমরা ধরে নিলাম যে 68 কেজি ফ্রেশ ফ্রুট থেকে আমরা পাচ্ছি x কেজি ড্রাই ফ্রুট। তাহলে এখানে ওয়াটারের কোয়ান্টিটি আমাদের দেয়া আছে 15%, আর পাল্পের কোয়ান্টিটি দেয়া আছে 85%। তাহলে এখান থেকে যে আমরা পাল্প পাবো সেটার পরিমাণ হবে x × 85 divided by 100 অথবা 85%। তো উভয় ক্ষেত্রে এই পাল্পের পরিমাণটা হবে সেম। তো আমি এখানে লিখতে পারি 68 × 20%কে আমি 20 divided by 100 আকারে প্রকাশ করতে পারি, আর x × 85 divided by 100।
তাহলে উভয় পক্ষ থেকে এই 100 কাটা চলে গেল। আর 17 দিয়ে 68কে কাটলে আমরা পাবো 4, আর 85কে কাটলে আমরা পাবো 5, আর 5 থেকে 20কে কাটলে আমরা পাবো 4। তাহলে এই এক্সের ভ্যালু আমরা পেয়ে গেলাম, সেটা হচ্ছে 4 4 16 অথবা 16 কেজি। তো আমার মনে হয় এক্ষেত্রে বেসিক মেথডটা বেশি ইজি। এরপরে যে টপিকটা সেটা হচ্ছে মিক্সিং অফ টু অ্যালয়েস, অর্থাৎ দুটো অ্যালয়কে যদি আমরা মিক্স করি সেক্ষেত্রে কী ধরনের সমস্যাগুলো দেখা যায় সেটা নিয়ে আমরা আলাপ আলোচনা করব। তো এখানে বলতেছে ইন টু অ্যালয়েস এ অ্যান্ড বি দ্য রেশিও অফ জিঙ্ক অ্যান্ড টিন ইজ 5:2 অ্যান্ড 3:4 রেসপেক্টিভলি। তাহলে অ্যালয় এ এবং অ্যালয় বিতে জিঙ্ক ও টিনের আমাদের রেশিও দেওয়া আছে, একটাতে হচ্ছে 5:2 আর একটাতে হচ্ছে 3:4। 7 কেজি অফ দ্য অ্যালয় এ, তার মানে অ্যালয় এ থেকে নেওয়া হচ্ছে 7 কেজি, অ্যান্ড 21 কেজি অফ অ্যালয় বি, তার মানে অ্যালয় বি থেকে নেওয়া হচ্ছে 21 কেজি। আর মিক্স টুগেদার, দুটোকে একসাথে আমরা মিক্স করলাম, তাহলে আমরা একটা নতুন অ্যালয় পাইলাম। হোয়াট উইল বি দ্য রেশিও অফ জিঙ্ক অ্যান্ড টিন ইন দ্য নিউ অ্যালয়। তো নতুন যে অ্যালয়টা ফর্ম হইল সেটাতে জিঙ্ক আর টিনের অনুপাতটা কী হবে এখানে সেটাই জানতে যাচ্ছে। তো এটা আমরা কীভাবে করতে পারি, যে আমি যদি এখানে লিখলাম অ্যালয় এ, এটার মধ্যে আমাদের জিঙ্ক ও টিনের রেশিও দেয়া আছে 5:2, তার মানে টোটাল হচ্ছে আমার 7x, আর এটা হচ্ছে 5x, এটা হচ্ছে 2x। আর যদি অ্যালয় বিতে আমরা দেখি তাহলে অ্যালয় বিতে আমার জিঙ্ক ও টিনের রেশিও হচ্ছে 3:4। এটাকে আমরা y দিয়ে ডিনোট করতে পারি, তাহলে এটা হবে 7y, যার মধ্যে জিঙ্ক হচ্ছে 3y আর এটা হচ্ছে 4y। এখন বলতেছে আমরা 7 কেজি অফ অ্যালয় এ নিলাম, তাহলে 7 কেজি হবে এই 7x এর সমান, তাহলে ইকুয়াল টু 7, তাহলে x এর ভ্যালু আমরা পেয়ে যাব 1। তাহলে 7 কেজি অ্যালয় এ এর মধ্যে আমার জিঙ্কের পরিমাণ হচ্ছে 5 1 5 অর্থাৎ 5 কেজি, আর 2 1 2 অর্থাৎ 2 কেজি টিন। আর এখানে যদি আমরা দেখি অ্যালয় বি আমাদের নেওয়া হচ্ছিল 21 কেজি, তাহলে এখান থেকে y এর ভ্যালুটা পেয়ে যাব আমরা 3। তাহলে জিঙ্কের পরিমাণ হচ্ছে 3 3 9, আর টিনের পরিমাণ হচ্ছে 3 4 12। এখন দুটোকে মিক্স করলে আমার জিঙ্ক আর টিনের অনুপাতটা কি হবে, তাহলে আমি বললাম জিঙ্ক এ প্লাস বি, এ প্লাস বি এর মধ্যে এর মধ্যে জিঙ্কের পরিমাণ হচ্ছে 5 আর বি এর মধ্যে জিঙ্কের পরিমাণ হচ্ছে 9, তাহলে 9 5 14। আর যদি টিনের পরিমাণটা আমরা বের করি তাহলে টিন এ প্লাস বি will be equal to 2 plus 12 equal to 14। তাহলে এই দুটার অনুপাত কত হবে, এই দুটার অনুপাত হবে জিঙ্ক এ প্লাস বি ডিভাইডেড বাই টিন এ প্লাস বি will be equal to 14 divided by 14 which is 1, অথবা 1:1 আকারেও আমরা প্রকাশ করতে পারি। তার মানে যে নতুন অ্যালয়টা ফর্ম হইল তার মধ্যে জিঙ্ক আর টিনের অনুপাতটা সেম হবে, অর্থাৎ দুটার পরিমাণ সেম হবে। এখন পরবর্তী প্রবলেমটা যদি আমরা দেখি তাহলে পরবর্তী প্রবলেমে বলতেছে আ মিক্সচার কন্টেন্স অয়েল অ্যান্ড ওয়াটার ইন দ্য রেশিও অফ 3:2। তার মানে একটা মিক্সচার ছিল, তার মধ্যে অয়েল আর ওয়াটারের রেশিও হচ্ছে 3:2, অ্যান্ড অ্যানাদার oil and water mixture contains them in the ratio of 4:5. How many liters of the latter must be mixed with 3 liters of the former? তার মানে যে পরবর্তী মিশ্রণটা সেটার আমরা কতটুকু প্রথমটার 3 লিটারের সাথে মিক্স করব so that the resulting mixture may contain equal quantities of oil and water। তার মানে পরবর্তী মিশ্রণের কত লিটার আমরা প্রথম মিশ্রণের 3 লিটারের সাথে মিক্স করব যেন আমাদের নতুন যে মিক্সচারটা ফর্ম হবে তার মধ্যে অয়েল অ্যান্ড ওয়াটার সেম কোয়ান্টিটিতে থাকবে। তার মানে আমরা যদি এখানে লিখি যে আমাদের মিক্সচার 1-এ অয়েল অ্যান্ড ওয়াটারের রেশিওটা আমাদের দেয়া আছে 3:2, আর মিক্সচার 2-তে আমাদের রেশিওটা দেয়া আছে 4:5। এখন বলতেছে এখান থেকে আমি 3 লিটার নিলাম, আর এখান থেকে আমাকে কত লিটার নিলে দুটাকে মিক্স করলে আমাদের যে রেজাল্টিং মিক্সচারটা হবে সেটার মধ্যে অয়েল অ্যান্ড ওয়াটারের কোয়ান্টিটিটা সেম হবে। তো এই দুটোকে যোগ করলে আমরা পাই 5 4 9। তো আমি এখানে লিখলাম 9y। তো আমি ধরলাম আমি এখান থেকে 9y নিলাম, এই 9yকে 3 এর সাথে মিক্স করলাম, মিক্স করার পরে আমাদের যে রেজাল্টিং মিক্সচার হবে
সেই মিক্সচারে অয়েল অ্যান্ড ওয়াটারের কোয়ান্টিটি সেম হবে। তাহলে এই 3 লিটারের মধ্যে আমার অয়েলের পরিমাণ কত আর ওয়াটারের পরিমাণ কত আমরা সেটা বের করব। তো আমি এখানে লিখলাম অয়েল 1, তার মানে মিক্সচার 1 থেকে অয়েলের কোয়ান্টিটি হচ্ছে 3 ইন্টু এই টোটাল কোয়ান্টিটি হচ্ছে 5 আর তার মধ্যে অয়েল হচ্ছে 3, তাহলে 9 ডিভাইডেড বাই 5 এটা হচ্ছে আমার অয়েল 1 এর কোয়ান্টিটি। আর ওয়াটার 1, তার মানে প্রথম মিক্সচারে ওয়াটারের কোয়ান্টিটিটা কত, সেটা হবে 3 ইন্টু 2/5, কারণ টোটাল হচ্ছে 5 আর এই 5-এর মধ্যে 2 অংশ হচ্ছে আমার ওয়াটার, তাহলে 3 দুগুণ 6, 6 ডিভাইড বাই 5। সিমিলারলি মিক্সচার 2 থেকে আমি নিলাম 9y, তো 9y নিলে মিক্সচার 2-তে আমার অয়েল 2 আমরা পাবো। এটাকে আর এইভাবে ক্যালকুলেশন করার দরকার নেই, আমরা ডিরেক্ট লিখে দিতে পারি 4y, আর ওয়াটার 2 হচ্ছে 5y। কেন? কারণ 5 আর 4 দুইটা যোগ করলে আমরা 9 পাবো। তো এই ক্যালকুলেশনের সুবিধার জন্য এখানে আমি 9y নিলাম। এখন বলতেছে আমরা অয়েল 1 আর অয়েল 2কে যদি যোগ করি মানে নতুন মিক্সচারে, আর ওয়াটার 1 আর ওয়াটার 2 অটোমেটিকলি এগুলো যোগ হয়েই যাবে যখন আমরা নতুন মিক্সচার তৈরি করব। সেটার অনুপাত হচ্ছে 1/1, যেহেতু তারা ইকুয়াল কোয়ান্টিটিতে আছে। তো অয়েল 1টা কত হবে? অয়েল 1টা হবে 9/5 প্লাস 4y ডিভাইডেড বাই 6/5 প্লাস 5y ইকুয়াল টু 1। এখন আমি দুইটা ইকুয়েশনকে দুই সাইডে রাখতে পারি। এটাকে আমরা লিখলাম 9/5 প্লাস 4y ইজ ইকুয়াল টু 6/5 প্লাস 5y। এখন আমরা চাইলে এই 9/5 আর 6/5কে এক পাশে নিয়ে আসতে পারি, আর ওখানে 5y মাইনাস 4y যদি আমরা করি তাহলে আলটিমেটলি আমাদের y এর ভ্যালুটা এখান থেকে বের হয়ে যাবে। তাহলে y এর ভ্যালুটা কত এটা যদি আমরা বের করতে চাই, তাহলে 5 এখানে লসাগু যদি নেই তাহলে 9 মাইনাস 6, তাহলে এটা হবে আমাদের 3 ডিভাইড বাই 5। এটা হচ্ছে আমাদের y এর ভ্যালু, কিন্তু y আমরা মিক্স করছিলাম কত কোয়ান্টিটিতে? 9y কোয়ান্টিটিতে। তাহলে এটার সাথে শুধু 9 যদি আমি গুণ করে দিই তাহলে আমাদের উত্তরটা বের হয়ে যাবে 9 ইন্টু 3 ডিভাইড বাই 5, তাহলে 3 নং 27 ডিভাইড বাই 5। এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে আমরা পাবো 5 5 25 আর হাতে থাকলো 2 ডিভাইড বাই 5। এটাকে যদি আমি এটা যদি বুঝতে সমস্যা হয় তাহলে আমি ভাগ করে দেখাচ্ছি এটা আসলে কিভাবে হইল। 5 27, তাহলে 5 5 25, এইখানে থাকলো 2, তাহলে আমি এখানে লিখতে পারি 5 2/5। আর আপনারা যদি এইভাবে চাচ্ছেন না আমরা এইভাবে প্রকাশ করি, আমরা দশমিকের মাধ্যমে প্রকাশ করব, তাহলে এই 2/5 যদি আমি না লিখি, যদি আমি এখানে দশমিক নিই তাহলে এখানে হবে 20, তাহলে 4 5 20, তাহলে 5.4 লিটার সেকেন্ড মিক্সচার থেকে আমাকে ড্র করতে হবে। এবার 3 নম্বর প্রবলেমটা যদি আমি এই টপিকের মধ্যে দেখি তাহলে বলতেছে 60 kg of an alloy A is mixed with 100 kg of alloy B। তার মানে alloy A থেকে আমি নিলাম 60 kg আর alloy B থেকে আমি নিলাম 100 kg। If alloy A has lead and tin in the ratio of 3:2 and alloy B has tin and lead in the ratio of 1:4, the amount of tin in the new alloy is। এটা একেবারে প্রথম ম্যাথটার মতো সিমিলার। এখানে আমাদের অলরেডি অ্যালয় এ আর অ্যালয় বিতে আমাদের লিড আর টিনের রেশিওটা আমাদের দেয়া আছে। তো লিড ইজ টু টিন, অ্যালয় এতে বলতেছে 3:2, আর অ্যালয় বিতে যদি আপনারা দেখেন তাহলে এখানে একটু কথাটা ঘুরাই দিছে। প্রথমটাতে বলতেছে লিড অ্যান্ড টিন ইন দ্য রেশিও অফ 3:2, আর অ্যালয় বি এর ক্ষেত্রে বলতেছে টিন অ্যান্ড লিড, জাস্ট উল্টাই দিছে। তো আমরা কিছু করব না, আমরা জাস্ট লিড আর টিনের অনুপাতটাই লিখবো। যেহেতু টিন আর লিডের অনুপাত এখানে দেওয়া আছে 1:4, আমরা লিখবো 4:1। এখন এখান থেকে বের করতেছে 60 কেজি আর এখান থেকে বের করতেছে 100 কেজি। তাহলে নতুন যে আমাদের অ্যালয়টা তৈরি হবে সেই অ্যালয়েতে বলতেছে টিনের পরিমাণটা কত, টিনের পরিমাণটা কত। তো আমরা এই দুই জায়গা থেকে টিনের পরিমাণটা বের করে ফেলবো। টিনের পরিমাণটা বের করে যোগ করতে পারলে আমাদের অ্যান্সারটা বের হয়ে যাবে। এটা আমরা কীভাবে করতে পারি? আমি এখানে লিখলাম টিন প্রথমেরটা থেকে কত হবে, যেহেতু এই দুইটা রেশিওকে যোগ করলে আমরা পাবো 5, 5-এর মধ্যে টিনের পরিমাণ হচ্ছে 2 ইন্টু, তাহলে 60-র মধ্যে কত, তাহলে 5 12 60, 12 দুগুণ 24। আর যদি বি এর মধ্যে কোয়ান্টিটিটা হিসাব করি তাহলে এখানে হচ্ছে 4 আর 1 যোগ করলে 5, 5-এর মধ্যে টিনের কোয়ান্টিটি হচ্ছে 1, তাহলে 100-এর মধ্যে এটা হবে 5 বিশং 100, তাহলে 20।
আর এই দুইটাকে যদি আমি যোগ করি তাহলে 4 2 2 4, তাহলে 44 কেজি টিনের পরিমাণ হবে নতুন অ্যালয়েতে। এবার আমরা যে টপিকটা দেখব সেটা হচ্ছে ইনকাম এক্সপেন্ডিচার। ইনকামের অনুপাত দেওয়া থাকবে আর এক্সপেন্ডিচার অথবা এক্সপেন্সের অনুপাত দেওয়া থাকবে, তারা কতটুকু সেভ করলো অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার সেটা দেওয়া থাকবে। তো এটা আমরা কীভাবে করব, তো এটা প্রথম প্রবলেমটা যদি আমরা দেখি যে অ্যানুয়াল ইনকামস অফ রায়ান অ্যান্ড সাকিব আর ইন দ্য রেশিও অফ 3:2, ওয়াইল দ্য রেশিও অফ দ্য এক্সপেন্ডিচার ইজ 5:3, তার মানে তাদের ইনকামের রেশিও দেওয়া হচ্ছে 3:2 আর এক্সপেন্ডিচার রেশিও দেওয়া হচ্ছে 5:3। ইফ অ্যাট দ্য এন্ড অফ ইয়ার ইচ সেভস টাকা 1000, মানে বছরের শেষে দুইজনেই যদি 1000 টাকা সেভ করে তাহলে তাদের অ্যানুয়াল ইনকামটা কত। আচ্ছা, এখানে রায়ানের অ্যানুয়াল ইনকামটা জানতে যাচ্ছে। তো এটা আমরা কীভাবে করতে পারি, আমি এখানে লিখলাম রায়ান আর এখানে আমি লিখলাম সাকিব, তাহলে তাদের ইনকামের অনুপাতটা বলতেছে 3:2 আর তাদের এক্সপেন্ডিচার অথবা এক্সপেন্সের আমাদের অনুপাতটা দেওয়া আছে সেটা হচ্ছে 5:3। তো দুইটা যেহেতু ভিন্ন অনুপাত, তো আমি ধরে নিতে পারি রায়ানের ইনকাম হচ্ছে ইনকাম অফ রায়ান আর দিয়ে রিপ্রেজেন্ট করি 3x, আর সাকিবের ইনকাম যদি আমরা লিখতে চাই তাহলে ইনকাম অফ সাকিব হবে 2x। আর এক্সপেন্স অফ রায়ান যদি আমরা হিসাব করি, আমি EXP দিয়ে লিখলাম, এটা হচ্ছে রায়ান, এটা হবে 5y দিয়ে রিপ্রেজেন্ট করলাম এই অনুপাতটাকে, আর এক্সপেন্স অফ সাকিব হবে 3y। তাহলে এই ইনকাম থেকে যদি আমি এক্সপেন্ডিচারটা বাদ দিই তাহলে আমি তাদের সেভ অ্যামাউন্টটা পাবো। তাহলে সেভিংস অফ রায়ান আমি লিখতে পারি ইনকাম অফ রায়ান মাইনাস এক্সপেন্স অফ রায়ান, তার মানে যত ইনকাম করলো আর যত খরচ করলো এই দুইটা ডিফারেন্স হবে আমাদের সেভিং। তাহলে এটা হবে 3x মাইনাস 5y। সিমিলারলি আমরা যদি সাকিবেরটা বের করতে চাই, সেভিংস অফ সাকিব ইকুয়াল টু 2x মাইনাস 3y। এখন এটাও সমান হবে 1000-এর আর এটাও সমান হবে 1000-এর। এখন দুইটা ইকুয়েশনকে আমি ইকুয়াল লিখতে পারি, তাহলে আমি এখানে ইজিলি লিখতে পারি 3x মাইনাস 5y ইকুয়াল টু 2x মাইনাস 3y। তো এখান থেকে আমরা x আর y এর রিলেশনটা পেয়ে যাব। তো 3x এখানে আনলাম মাইনাস 2xকে, মানে 2xকে আনলাম, তো এটা মাইনাস অটোমেটিকলি হয়ে গেল। আর মাইনাস 5yকে যদি ওই পাশে নিয়ে যাই তাহলে এটা হয়ে যাবে প্লাস 5y মাইনাস 3y। তাহলে x এর ভ্যালু আমরা পেয়ে যাব 2y। এখন এখান থেকে যে এই রিলেশনটা পাইলাম এটা আমরা যে কোনো একটা ইকুয়েশনে যদি বসায় দিই তাহলেই আমাদের এখান থেকে x অথবা y যে কোনো একটার ভ্যালু বের হয়ে যাবে। তো আমি x ইজ ইকুয়াল টু 2y এই ইকুয়েশনে বসাই দিই, তাহলে আমরা পাবো 2 ইন্টু 2y মাইনাস 3y ইকুয়াল টু 1000। তাহলে এটা হবে 4y মাইনাস 3y ইকুয়াল টু 1000। তাহলে y এর ভ্যালু এখান থেকে আমরা পেয়ে গেলাম 1000। তো y এর ভ্যালু যদি 1000 হয় তাহলে x এর ভ্যালু কত হবে 2 ইন্টু 1000, তাহলে 2000। তো আমরা x আর y এর ভ্যালু পেয়ে গেলাম, মানে আমরা আমাদের সব কিছুই বের করতে পারবো এখন। তো ইনকাম অফ রায়ানও আমরা বের করতে পারবো, তাহলে ইনকাম অফ রায়ান হবে 3 ইন্টু 2000, যেহেতু x এর ভ্যালু হচ্ছে 2000, 3 দুগুণ 6000। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি বেসিক থেকেই সলভ করার চেষ্টা করতেছি, কারণ বেসিকটা বুঝতে পারলে শর্ট ট্রিকও করা কোনো ব্যাপার না। তো আমি এখন শুধু আপনাদেরকে বেসিকটাই দেখায় যাব, পরবর্তীতে হয়তো আপনাদেরকে শর্ট ট্রিক দেখাবো। তো এই টপিকের মধ্যে আর একটা ম্যাথ হচ্ছে যে A and B হ্যাভ দেয়ার মান্থলি ইনকাম, এখানে এখন মান্থলি ইনকামের কথা বলতেছে, ইন দ্য রেশিও অফ 8:5, while their monthly expenditure are in the ratio of 5:3। তার মানে তাদের ইনকামের রেশিও হচ্ছে 8:5 আর এক্সপেন্ডিচার রেশিও হচ্ছে 5:3। if they have saved 12,000 and 10,000 monthly respectively, then the difference in their monthly income is, তাদের মান্থলি ইনকামের মধ্যে এখন ডিফারেন্সটা জানতে যাচ্ছে। এখন তারা ডিফারেন্ট ভ্যালু সেভ করতেছে, এ সেভ করতেছে 12,000 আর বি সেভ করতেছে 10,000। তো এখানে আমরা যদি এ আর বি এর রেশিওটা নেই তাহলে একটা দেওয়া আছে তাদের ইনকামের রেশিও, আমি আইএনসি দিয়ে লিখলাম, আর এক্সপেন্সকে আমি ইএক্সপি দিয়ে রিপ্রেজেন্ট করলাম। তাহলে ইনকামের রেশিও দেওয়া হচ্ছে 8
5 আর এটা দেওয়া হচ্ছে 5:3, দুইটাই সিমিলার প্রবলেম। তো আমি ইনকাম অফ এ লিখলাম 8x আর ইনকাম অফ বি লিখলাম 5x। এক্সপেন্স অফ এ লিখলাম আমি 5y আর এক্সপেন্স অফ বি লিখলাম আমি 3y। এই দুইটার ডিফারেন্স যদি আমরা নিই তাহলে ডিফারেন্স নিলে আমরা পাবো 8x মাইনাস 5y ইকুয়াল টু 12,000 আর এটার যদি আমরা ডিফারেন্স নিই তাহলে আমরা পাবো 5x মাইনাস 3y ইজ ইকুয়াল টু 10,000। তো আগেরটাতে আমরা সমান করে দিচ্ছিলাম, এখন তো সমান করার সুযোগ নেই। তো আমরা কি করব, আমরা কিচ্ছু করব না, আমরা শুধু বাস ভাগ করে দিব, দুইটা ইকুয়েশনকে আমরা ডিভাইড করে দিব। ডিভাইড করলে আমাদের এক্স আর ওয়াই এর রিলেশনশিপটা বের হয়ে যাবে। তাহলে এটা হবে 12,000। তো আমি 12,000 আর লিখলাম না, কারণ আমি এখানে 12 আর 10 লিখলাম, কারণ হাজার হাজার অটোমেটিকলি কাটাকাটি চলে যাবে। আবার এটাও কাটাকাটি যায়, 6 দিয়ে ভাগ করলে 2 দিয়ে ভাগ করলে 6 আর এটা হবে 5, তাহলে 6/5। এখন যদি আড়াআড়ি গুণ করে দিই তাহলে 5 আর 8 গুণ করলে আমরা পাবো 40x মাইনাস 25y ইকুয়াল টু 5 6 30x মাইনাস 3 6 18y। তাহলে 30কে যদি এ পাশে নিয়ে যাই তাহলে হবে 40x মাইনাস 30x আর 25কে যদি এ পাশে নিয়ে যাই তাহলে 25y মাইনাস 18y। তাহলে আমরা এখান থেকে পাইলাম 10x ইকুয়াল টু 7y। তাহলে x এর ভ্যালু আমরা এখান থেকে পেয়ে যাব 7/10y। এটা থাকলো নিজের মতো। এখন আমাদেরকে জানতে চাচ্ছে হোয়াট ইজ দ্য ডিফারেন্স ইন দেয়ার মান্থলি ইনকাম। তার মানে 8x মাইনাস 5x, এটাই আমাদের কাছে জানতে চাচ্ছে, 8x মাইনাস 5x। তো আমি যে কোনো একটা ইকুয়েশনে y এর ভ্যালুটা বসিয়ে দিই, তাহলে আমরা এক্সটা পেয়ে যাব। তাহলে y সমান হবে 10/7x। এটাকে জাস্ট এ পাশে নিয়ে গেলাম, এটা গুণ হয়ে গেল, আর এটা এ পাশে আসার পরে ভাগ হয়ে গেল। তাহলে আমি যদি যে কোনো একটা ইকুয়েশনে এই মানগুলো বসাই দিই, তা আমি যদি এই পরের ইকুয়েশনেই বসাই, কারণ এখানে 10,000 আছে, ক্যালকুলেশনটা হয়তো ইজি হবে। তাহলে এখানে বলতেছে 5x মাইনাস 3y, তাহলে 5x মাইনাস 3y, y এর ভ্যালুটা এখানে বসাই দিই, 10/7 x ইজ ইকুয়াল টু 10,000। এখন যদি আমরা 7 দিয়ে লসাগু করে দিই তাহলে এখানে আমরা পাবো 5 7 35x মাইনাস 3 10 30x ইজ ইকুয়াল টু 10,000। এখন 7কে যদি এ পাশে নিয়ে যাই তাহলে এখানে আমরা পাবো 5x ইজ ইকুয়াল টু 10,000 ইন্টু 7। আমাদেরকে বের করতে বলতেছে 8x মাইনাস 5x। তাহলে 5x এর ভ্যালু আমরা পেয়ে গেলাম 70,000। এখন শুধু 8x এর ভ্যালুটা বের করতে পারলেই আমরা মাইনাস করে দিলে আমাদের উত্তরটা বের হয়ে যাবে। 5 দিয়ে যদি 70কে ভাগ দিই তাহলে আমরা পাবো 70,000 ডিভাইড বাই 5, 5 14 70, 14,000। এটা হচ্ছে আমাদের x এর ভ্যালু। আর এটার সাথে যদি আমরা 8 গুণ করি তাহলে 8x এর ভ্যালু হচ্ছে 4 8 32 2, হাতে থাকলো 3, 8 1 8, 9 10 11, 1,12,000। তাহলে এখন আমরা 8x মাইনাস 5x ইজিলি বের করে ফেলতে পারবো। 1,12,000 থেকে আমি 70,000কে বাদ দিয়ে দিলাম। 112 থেকে যদি 70কে বাদ দিই তাহলে কত পাবো 2, 11 থেকে যদি 7 বাদ দিই তাহলে 4, তাহলে 42,000। তাহলে তাদের ডিফারেন্স হচ্ছে 42,000। রেশিও মেথডের আরেকটা টপিক যেটা, সেটা হচ্ছে সিলেক্টেড আনসিলেক্টেড। এই টপিকের ম্যাথগুলো দেখা যায়। তো এই ধরনের একটা প্রবলেম যদি আমরা দেখি তাহলে এখানে বলতেছে ইন অ্যান আর্মি সিলেকশন প্রসেস দ্য রেশিও অফ সিলেক্টেড অ্যান্ড আনসিলেক্টেড ওয়াজ 3:1। তার মানে আর্মি সিলেকশন প্রসেসে যারা সিলেক্ট হয়েছে তাদের আর যারা সিলেক্ট হয়নি আনসিলেক্টেড, তাদের রেশিও আমাদেরকে বলতেছে 3:1। এখন বলতেছে যদি 60 লেস হ্যাড অ্যাপ্লাইড, তার মানে 60 জন যদি কম অ্যাপ্লাই করতো এবং 30 লেস সিলেক্টেড, 30 জন কম সিলেক্ট হইতো, তাহলে সেই রেশিওটা হইতো সিলেক্টেড অ্যান্ড আনসিলেক্টেডের রেশিওটা হইতো 5:1। এখন বলতেছে হাউ মেনি ক্যান্ডিডেটস হ্যাড অ্যাপ্লাইড ফর দ্য প্রসেস। তো এখানে যদি আমরা প্রথম কন্ডিশনে দেখি সিলেক্টেড অ্যান্ড আনসিলেক্টেডের রেশিও সেটা হচ্ছে 3:1, এ দুটোকে যোগ করলে আমরা পাবো 4x। তাহলে এটাই হচ্ছে যারা অ্যাপ্লাই করছিল, তো আমাদেরকে এই 4x এর মানটা বের করতে হবে।
আর বলতেছে যদি 60 লেস হ্যাড অ্যাপ্লাইড, যদি 60 জন কম অ্যাপ্লাই করতো, তাহলে আমরা অ্যাপ্লাই করছে 4x। তো যদি নিউ কন্ডিশনে আমাদের বলতেছে যদি 60 কম অ্যাপ্লাই করতো, তাহলে আমি এখানে লিখলাম নিউ কন্ডিশনে অ্যাপ্লাইড, এটাকে আমি প্রাইম দিয়ে দিলাম, সেটা হচ্ছে 4x মাইনাস 60। তাহলে আমার সিলেক্টেড হইতো, এখানে ওরা বলতেছে, এটাকে আমি বলি সিলেক্টেড প্রাইম। তো সিলেক্টের পরিমাণটা এখানে হচ্ছে 3, তার মানে 3x। তাহলে সিলেক্টেড হইতো 30 জন কম। এখানে টোটাল সিলেক্টেড হচ্ছে 3x, আর যদি 60 কম অ্যাপ্লাই করতো তাহলে সিলেক্টেডের পরিমাণটা হইতো 3x থেকে 30 কম। তাহলে আনসিলেক্টেড কত? এই আনসিলেক্টেডকে আমি আনসিলেক্টেড প্রাইম দিয়ে প্রকাশ করি। তাহলে এটা হবে অ্যাপ্লাইড, মানে পরবর্তীতে যে অ্যাপ্লাইড কন্ডিশনটা আমরা পাইলাম সেটা থেকে যখন আমরা সিলেক্টেড প্রাইমটা বাদ দিয়ে দিব, তখন আমরা আমাদের আনসিলেক্টেড প্রাইমের ভ্যালুটা পেয়ে যাব। তাহলে এটা হবে 4x মাইনাস 60 মাইনাস 3x মাইনাসে মাইনাসে প্লাস 30। তাহলে 4x থেকে 3x যদি চলে যায় তাহলে x, আর মাইনাস 60 থেকে প্লাস 30 যদি চলে যায় তাহলে মাইনাস 30। এখন বলতেছে নতুন কন্ডিশনে আমাদের সিলেক্টেড প্রাইম আর আনসিলেক্ট প্রাইমের অনুপাত হচ্ছে 5:1। তো আমি যদি এই 1 নম্বর ইকুয়েশন, তার মানে সিলেক্টেড প্রাইমকে যদি আনসিলেক্টেড প্রাইম দিয়ে ভাগ দিই, তাহলে আমরা কি পাবো? 3x মাইনাস 30 ডিভাইডেড বাই x মাইনাস 30, এটা হবে 5 ডিভাইডেড বাই 1 এর সমান। যেহেতু নতুন সিলেক্টেড অ্যান্ড আনসিলেক্টেডের রেশিও আমাদের দেওয়া হচ্ছে 5:1। এখন 3x মাইনাস 30 এ পাশে থাকলো, আর x মাইনাস 30 যদি ও পাশে যায় তাহলে 5-এর সাথে গুণ হবে 5x মাইনাস 150। তাহলে 3xটাকে যদি এ পাশে নিয়ে যাই আর 150কে যদি আমরা এ পাশে নিয়ে আসি, তাহলে এটা হবে 150 মাইনাস 30 ইজ ইকুয়াল টু 5x মাইনাস 3x। তাহলে এটা হচ্ছে 120 ইকুয়াল টু টোয়াইস এক্স। তো এখান থেকে x এর ভ্যালু আমরা বের করে ফেলতে পারবো 60। এখন বলছে আমার কতজন অ্যাপ্লাই করছে? আমার অ্যাপ্লাই করছে 4x, তাহলে 4-এর সাথে এই 60টা যদি আমরা গুণ করে দিই তাহলে 4×6 = 24, 240 জন টোটাল অ্যাপ্লাই করছিল। এরপর প্রপার্টি ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রেও আমরা রেশিওর ম্যাথগুলো দেখতে পাই। তো কি বলতেছে? আ ম্যান ডিভাইডস হিজ প্রপার্টি so that his sons share to his wives and wives share to his daughters, both are in 3:1। তো আমি এখানে লিখি সন আর ওয়াইফের রেশিওটা এখানে বলতেছে 3:1, আর ওয়াইফ আর ডটারের রেশিওটা এখানে বলতেছে এটাও সেম, which is 3:1। তো এটা করার সবচেয়ে ভালো উপায় হচ্ছে আমি রেশিওগুলোকে সেম করে ফেলবো। সেম করার মানে হচ্ছে যে এখানে ওয়াইফ যেটা তার রেশিও হচ্ছে 3, কিন্তু এখানে যে ওয়াইফ তার রেশিও হচ্ছে 1। তো আমি এটাকেও 3 বানায় ফেলবো। তো 3 বানানোর জন্য এই পুরো উপরের ইকুয়েশনটাকে 3 দ্বারা গুণ করতে হবে। তো 3 দ্বারা যদি গুণ করি তাহলে 3 3 9, আর এখানে 3 1 3। তো এখন আমরা ইজিলি একই লাইনে এই তিনটাকে রিপ্রেজেন্ট করতে পারি। সন, ওয়াইফ and daughter will be 9:3:1। এখন বলতেছে if the daughter gets 10,000 less than son, তো son থেকে যদি 10,000 কম পায় তাহলে the value of the whole property is, তার মানে পুরো ভ্যালুটা কত? তো সবগুলোকে যদি আমি যোগ করি তাহলে এটা পাবো 9 3 12 আর 1 13x, যার মধ্যে ছেলের পরিমাণ হচ্ছে 9x, ওয়াইফের পরিমাণ হচ্ছে 3x, আর ডটারের পরিমাণ হচ্ছে x। এখানে আমাদেরকে বলতেছে সন আর ডটারের ডিফারেন্স, তার মানে 9x মাইনাস x ইজ ইকুয়াল টু 10,000, তার মানে 8x ইজ ইকুয়াল টু 10,000। তাহলে টোটাল যে আমার প্রপার্টি তার ভ্যালু কত? তো এটাকে 13x করার উপায় কি? আমি যদি 8xকে 8 দ্বারা ভাগ দিই আর 13 দ্বারা গুণ দিই তাহলে আমরা 13x এর ভ্যালু পেয়ে যাব। এখানেও সেম কাজ করব আমরা, যেহেতু সমতা করতে হবে। 8 দ্বারা ভাগ, 13 দ্বারা গুণ, তাহলে 4 দিয়ে যদি কাটাকাটি করি 4 2 8, আর এটা হবে 2500, আর 2 দিয়ে যদি কাটাকাটি করি তাহলে এটা হবে 125 আর 0।
250কে ভাগ করলাম 2 দিয়ে, আর 13 দিয়ে যদি গুণ করি তাহলে এটা 13 দিয়ে গুণ করা ইজি হবে। কিভাবে, যে 1250 আমি লিখলাম এখানে, আর 13কে আমি লিখলাম 10 যোগ 3, তাহলে 1250 10-এর সাথে গুণ হবে 12500, প্লাস 3 দিয়ে যদি 1250কে আমি গুণ করি তাহলে 2 দিয়ে গুণ করলে হবে 2500, আর 2500 আর 1250 যোগ করলে আমরা পাবো 3750। এই দুইটাকে যদি আমরা যোগ করি তাহলে আমরা পাবো 50। 7 5 12, 2 হাতে থাকলো 1, 3 2 5 আর 1 6, আর 1 এর 1 এখানে থাকলো, তার মানে 16250। এটা হচ্ছে আমার টোটাল প্রপার্টি। আরেক ধরনের টপিকে এই রেশিও রিলেটেড প্রবলেমগুলো দেখা যায়, সেটা হচ্ছে কয়েন কাউন্ট, তার মানে কয়েনের সংখ্যা কত, এই ধরনের প্রবলেমগুলো দেখা যায়। তো এখানে যে প্রবলেমটা আমি আউটলাইন করছি সেটা বলতেছে আ ব্যাগ কন্টেইনস 1 টাকা 50 পয়সা অ্যান্ড 25 পয়সা কয়েন্স অ্যান্ড দ্য রেশিও অফ দেয়ার ভ্যালিউ ইজ 30:11:7। তো এখানে বলতেছে আমাদের কাছে 1 টাকা আছে, 50 পয়সার কয়েন আছে, আর 25 পয়সার কয়েন আছে, আর তাদের ভ্যালু অথবা রেশিওর অনুপাত দেয়া আছে। তো ভ্যালুর অনুপাতটা কি, 1 টাকা হচ্ছে 30, 50 পয়সা হচ্ছে 11, আর 25 পয়সা হচ্ছে 7। তার মানে আমি যদি এমনি ধরে নিই যে 1 টাকা কয়েন মিলে হচ্ছে আমার 30 টাকা, 50 পয়সার কয়েন মিলে হচ্ছে আমার 11 টাকা, আর 25 পয়সার কয়েন মিলে হচ্ছে আমার 7 টাকা। এখন যদি আমি এখানে কয়েনের সংখ্যার অনুপাত বের করতে চাই তাহলে সেটা কি হবে, 1 টাকার 30টা কয়েন যদি আমি যোগ করি তাহলে আমি পাবো 30 টাকা, তাহলে এখানে কয়েনের সংখ্যা হবে 30। তেমনইভাবে আমি যদি 50 পয়সার কয়েন মিলায়ে 11 টাকা বানাইতে চাই তাহলে আমাকে লাগবে 22টা 50 পয়সার কয়েন। কেন, কারণ দুটা 50 পয়সার কয়েন মিলে আমার হয় 1 টাকা। তেমনইভাবে 4টা 25 পয়সার কয়েন মিলে আমার হয় 1 টাকা, তাহলে এখানে আমার ভ্যালু হচ্ছে 7, তাহলে এখানে কয়েনের সংখ্যা হবে 4 7 28টা। তাহলে আমার 1 টাকা 50 পয়সা আর 25 পয়সার কয়েনের অনুপাত হচ্ছে 30:22:28। এখন এটাকে আবার আমি 2 দ্বারা ভাগ করতে পারি। 2 দ্বারা ভাগ করলে এটা হবে 15, এটা হবে 11, আর এটা হবে 14। তো এটা হচ্ছে আমার কয়েনের সংখ্যার অনুপাত। এগুলোকে যদি আমি যোগ করি তাহলে আমি পাবো 4 1 5 আর 5 10-এর 0, হাতে থাকলো 1 1 1 2 3 4, 40। তো আমি এটাকে বললাম 40x। এখন আমাদেরকে বলতেছে টোটাল নাম্বার অফ কয়েন্স আর 480, তাহলে এই 40x হবে ইকুয়াল টু 480, 0 0 কেটে দিলাম, তাহলে x এর ভ্যালু হচ্ছে 48 ডিভাইড বাই 4, তাহলে 4 12 48। এখন আমাকে বলতেছে ফাইন্ড দ্য নাম্বার অফ 50 পয়সা কয়েন্স। তো এখানে 50 পয়সা কয়েনের আমার অনুপাত হচ্ছে 11, তো আমি 11xটা বের করতে পারলেই আমাদের 50 পয়সা কয়েনের সংখ্যাটা বের হয়ে যাবে। তো 11 × 12, এই দুইটা গুণ করলে আমরা পাই 1 2 আর 2 আর 1 যোগ করলে আমরা পাবো 3। এটা শর্টকাট। তো 132 কয়েন্স, কিসের এটা, এটা হচ্ছে 50 পয়সার কয়েন। রেশিওর মধ্যে আরেকটা টপিক যেটা হচ্ছে এজ রিলেটেড প্রবলেম, এটার মধ্যেও রেশিও দেখা যায়। তো এখানে যে প্রবলেমটা সেটা বলতেছে দ্য রেশিও অফ এজেস রহিম অ্যান্ড করিম 5 years ago is 2:3। তার মানে রহিমের 5 বছর আগে, বর্তমান থেকে 5 বছর আগে, আর করিমের 5 বছর আগে বয়সের অনুপাতটা কত, 2:3। আর বলতেছে অ্যান্ড দ্য রেশিও অফ দেয়ার এজেস আফটার 5 years। আফটার 5 years মানে ফ্রম নাও, আফটার 5 years মানে r + 5 অ্যান্ড k + 5 is equal to 3:4। ফাইন্ড দ্য সাম অফ দেয়ার প্রেজেন্ট এজেস। তো আমাকে আসলে r0 মানে বর্তমান সময়ের এজ বের করতে হবে, আর করিমেরও বর্তমান সময়ের এজ বের করে দুইটাকে যোগ করতে পারলে আমাদের উত্তরটা বের হয়ে যাবে। তো এটা আমরা কীভাবে করতে পারি, আমি যদি 5 বছর আগে এদের অনুপাতটা দেখি, এটা বলতেছে 2 আর 3, তো আমি কিছুই করব না, আমি এখানে লিখব r - 5
তাহলে এটা হবে 2x এর সমান, আর k-5 এটা হবে 3x এর সমান। এখন এর সাথে যদি আমরা 10 যোগ করি, তো 10 যোগ করার মানে কি? 10 যোগ করার মানে হচ্ছে যে আমি যদি এখান থেকে 5 বছর যোগ করি তাহলে আমি প্রেজেন্টের এজটা পেয়ে যাব, আরও 5 বছর যদি যোগ করি তাহলে ফিউচারের যে r+5 সেটা পেয়ে যাব। তো এটা করলে আমার লাভটা কি আমি এখনই দেখাচ্ছি। এখানে আমি 10 যোগ করে দিলাম। 10 যোগ করে আমি যদি অনুপাত দুইটাকে ভাগ করে দিই তাহলে সেটা হবে 3/4 এর সমান, কারণ 5 বছর পরে তাদের বয়সের অনুপাত হচ্ছে 3:4। এখন এটা সমাধান করলে আমাদের x এর মানটা বের হয়ে যাবে। তাহলে যদি এখন আমরা আড়াআড়ি গুণ করে দিই তাহলে 4 দুগুণ 8 প্লাস 4 10 40, 3 3 9x প্লাস 3 10 30। এটা যদি এখানে যায় আর এটা যদি এখানে আসে তাহলে আমরা পাবো 40 মাইনাস 30 ইকুয়াল টু 9x মাইনাস 8x। তাহলে এখান থেকে x এর ভ্যালুটা আমরা পেয়ে গেলাম, সেটা হচ্ছে 10। তাহলে 5 বছর আগে আমার রহিমের বয়স হবে 2 × 10, আর করিমের বয়স হবে 5 বছর আগে 3 × 10। তাহলে এটা হবে 20 আর এটা হবে 30, আর এর সাথে যদি আমরা 5 যোগ করি তাহলে আমরা পাবো 25। এটা হচ্ছে রহিমের বর্তমান বয়স, আর এটার সাথে যদি আমি 5 যোগ করি তাহলে এটা হবে করিমের বর্তমান বয়স। এটা হচ্ছে করিমের বর্তমান বয়স। তাহলে 25 আর 35 যদি আমি যোগ করে দিই তাহলে 5 5 0, 3 2 5 আর 1 6। তাহলে রহিম আর করিমের বয়সের সমষ্টি হচ্ছে, বর্তমান বয়সের সমষ্টি হচ্ছে 60। ভিডিওটা যারা পুরোটা শেষ করেছেন তাদেরকে হিউজ কংগ্রাচুলেশনস। আপনাদের যদি কোনো সাজেশন থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাবেন। পার্টিকুলার কোনো ধরনের ম্যাথ দেখতে চাইলে সেটাও আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওর কোন অংশটা ভালো লেগেছে সেটাও আপনারা কমেন্টে জানাতে পারেন। আর ভিডিওটা যদি আপনারা পছন্দ করে থাকেন তাহলে অবশ্যই লাইক করবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এই ধরনের কন্টেন্ট যদি আরও দেখতে চান তাহলে এখানে আমার চাকরির প্লেলিস্টটা আছে, সেটা আপনারা দেখতে পারেন। ধন্যবাদ সবাইকে।